হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অধ্যায়ভিত্তিক বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলির মতো এবছরেও আমার সাজেশান থেকে আশা রাখি 100% বেশি কমন আসবে, অর্থাৎ অথবাতেও যেসব প্রশ্নগুলো থাকে তোমরা কমন পাবে, অর্থাৎ সমস্ত বড় প্রশ্ন তোমরা কমন পাচ্ছ এই সাজেশান থেকে। তাহলে সাজেশানটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তার আগে তোমরা একটু সিলেবাসটাকে দেখে নাও, কারণ সিলেবাসটাকে একটু বুঝে নিলে পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। সিলেবাস বলতে তোমাদের নম্বর বিভাজন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা সাজেশানের আগে তোমরা একটু দেখে নাও। দেখো, আমি বোর্ডে লিখেছি তোমাদের সুবিধার জন্য যে তোমাদের কোশ্চেন যে পাবে, তোমরা যে কোশ্চেন পাবে অর্থাৎ প্রশ্নপত্র পাবে, সেখানে 1 দাগের, 2 দাগের, 3 দাগের, 4 দাগ পর্যন্ত বড় প্রশ্ন থাকবে। 1 দাগের যে বড় প্রশ্ন থাকবে, 1 দাগের বড় প্রশ্ন, সেখানে দুটো প্রশ্ন দেয়া থাকবে, এ এবং বি। সেখানে তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, সেখানে 1 গুণ 4 অর্থাৎ 4 নম্বর থাকবে। 2 দাগের যে প্রশ্ন, সেখানেও দুটো প্রশ্ন দেয়া থাকবে, তোমাদের একটা অ্যান্সার করতে হবে, সেখানেও 1 গুণ 4 সমান 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখান থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন নয় কিন্তু। তারপরে 3 দাগ, 3 দাগের 3টে প্রশ্ন দেয়া থাকবে এ বি সি করে, এখানে তোমাদের 3টে প্রশ্নের মধ্যে দুটো অ্যান্সার করতে হবে, অর্থাৎ 2 গুণ 8 সমান 16 নম্বর বড় প্রশ্ন এখানে। এবারে 4 দাগ, 4 দাগেও 3টে প্রশ্ন দেয়া থাকবে, এখান থেকে তোমাদের দুটো অ্যান্সার করতে হবে, অর্থাৎ 2 গুণ 8 সমান এখানে 16। এবারে 1 দাগের প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে থাকবে, দেখো 9 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। 2 দাগের প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে থাকছে, 11 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়। 3 দাগের প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে থাকছে, 1, 2, 3 অধ্যায় থেকে। এবারে 4 দাগের প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে থাকছে, 4 নম্বর অধ্যায়, 5, 6, 7, 8 এই অধ্যায়গুলো থেকে 4 দাগের প্রশ্ন থাকছে। এবারে একটু তোমরা এমসিকিউগুলো দেখে নাও, অর্থাৎ এই অধ্যায় 9 এবং 10 এখান থেকে এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের 3টে এমসিকিউ, 3টে এসএকিউ আসবে। এবারে 11 নম্বর, 12 নম্বর অধ্যায় থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ। 1, 2, 3 এই 3টে অধ্যায় থেকে 9টা এমসিকিউ, 5টা এসএকিউ, এবং পরে এই কটা অধ্যায় থেকেও 9টা এমসিকিউ, 5টা এসএকিউ থাকবে। এই হচ্ছে তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের নম্বর বিভাজন। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো এবং সাজেশানের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো। তাহলে চলো ক্লাসটাকে দেখে নাও এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা মনে করে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে। অধ্যায় ভিত্তিক সাজেশানটা দেখে নাও। প্রথম তোমাদের যে অধ্যায় আছে 1 নম্বর অধ্যায়, এখানে অধ্যায়টার নাম আছে শিখন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। তৃতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থাস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, পেশনা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পেশনার ভূমিকা লেখো। এই 5টা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি রেখেছি, এক্সট্রা দুটো প্রশ্ন দিয়েছি আমি, যারা একটু বেশি পড়াশোনা করতে পারবে তোমরা এই দুটো প্রশ্ন একটু দেখে যাবে। প্রশ্ন দুটো দেখো, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহর গুরুত্ব, শিখন কাকে বলে, শিখনের প্রকৃতি, জ্ঞাগনের মতানুসারে শিখনের প্রকারভেদ। এবারে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের শিখন কৌশল। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেখো, প্রথম প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি সূত্রের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি, এর বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে, তাদের বৈশিষ্ট্য ও পার্থক্য,
এবং তাদের মধ্যে কি পার্থক্য লিখতে বলা হচ্ছে এবং বৈশিষ্ট্য, অর্থাৎ সক্রিয় অনুবর্তনের সংজ্ঞা, প্রাচীন অনুবর্তনের সংজ্ঞা, তাদের দুজনের বৈশিষ্ট্য আর তাদের দুটোর মধ্যে কি পার্থক্য সেটা তৈরি করতে হবে। তারপরে 4 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, প্যাভলভের অনুসৃত পরীক্ষাটি বর্ণনা করো। তারপরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর গুরুত্ব লেখো। এবারে 3 নম্বর অধ্যায় থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের গড় আর মধ্যমান নির্ণয় করা শিখতে হবে এবং আয়তলেখ ও বহুভুজ অঙ্কন শিখতে হবে। এই 4টে টপিক আছে, এক হচ্ছে গড়, 2 হচ্ছে মধ্যমান, আয়তলেখ আর বহুভুজ। এর মধ্যে মধ্যমান নির্ণয়টা এবারে 2022-এ পরীক্ষায় এসে গেছে, তাহলে বাকি 3টে অর্থাৎ গড়, আয়তলেখ আর বহুভুজ অঙ্কন, এই কটা জিনিস তোমাদের শিখতে হচ্ছে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা থেকে। তারপরে অধ্যায় 4, অধ্যায় 4কে আমি স্টার দিয়ে রেখেছি কেন জানো? অধ্যায় 4টা তোমাদের 2022-এর সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ 2022-এ কিন্তু পরীক্ষা হয়নি অধ্যায় 4 থেকে। সেই কারণে এখান থেকে প্রশ্ন আসছে এটুকু কনফার্ম, সেই কারণে এটা স্টার দেওয়া আছে। এখান থেকে 2টো প্রশ্ন করলেই তোমাদের যথেষ্ট, 2টো প্রশ্ন অবশ্যই করবে। এক হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলি উল্লেখ করো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এবার 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের আমি 2টো প্রশ্ন বেছে রেখেছি। 1 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। এই 2টো প্রশ্ন এখান থেকে। এবারে অধ্যায় 6 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন অধ্যায়টার নাম। এখান থেকে প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ এর ধারণা বর্ণনা করো। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল আলোচনা করো। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে কি পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল আলোচনা করো। তারপরে পরে প্রশ্ন দেখো, পরে আরেকটা প্রশ্ন ওখান থেকে দিয়েছিলাম আমি ওই 6 নম্বর অধ্যায় থেকে। দেখো, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এবার আমরা দেখে নেব 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 7 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে কোঠারি কমিশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হচ্ছে দেখো, 1 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমাদের আমি এই 7 নম্বর অধ্যায় থেকে রেখেছি। এবার অধ্যায় 8, অধ্যায় 8 এই অধ্যায়টার নাম হচ্ছে 1986 এর জাতীয় শিক্ষানীতি। এই অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হচ্ছে, 2টো প্রশ্ন আমি রেখেছি। এক হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন দেখো, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়ের গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। এবার আমরা 9 নম্বর অধ্যায় দেখে নেব। 9 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন ধরনের সক্ষমতায় শিশুদের শিক্ষা। ঠিক আছে, এই যে অধ্যায়টা আছে এটাকেও আমি স্টার দিয়েছি, কারণ এই অধ্যায়টাও 2022-এর পরীক্ষা থেকে মানে বাদ দেওয়া হয়েছিল, তাই এই অধ্যায় থেকে প্রশ্ন এবছর আসবেই। এখানে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, বেইলি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ বেইলি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হচ্ছে। তারপরে মুখ ও বধির শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি লেখো। এই অধ্যায় থেকেই আর যে প্রশ্ন আছে দেখো, দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো আর প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। এবার অধ্যায় 10, অধ্যায় 10 থেকে যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ এই অধ্যায়টা থেকে। প্রথম প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য
প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য লেখো। তারপরের প্রশ্ন, বয়স্ক শিক্ষা কাকে বলে, এর সমস্যাগুলি লেখো। এবারে দেখো অধ্যায় 8, শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এখান থেকে কোন প্রশ্নগুলো করবে দেখো, অধ্যায় 8 বলছি, অধ্যায় 11, ঠিক আছে। এই অধ্যায় 11 থেকে যে প্রশ্নগুলো করবে তোমরা, কর্মের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপরে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য পূরণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই বিদ্যালয়ের ভূমিকা আছে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় নয়, বিদ্যালয়ের ভূমিকা। এটা অধ্যায় 11 থেকে। এবারে অধ্যায় 12 অর্থাৎ শেষ অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। এই ছিল তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর, তোমরা যারা 2023 উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নাও ভিডিওটা।